নমস্কার বন্ধুরা, সুবচনী সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি শ্রীমতী লীলা মজুমদারের লেখা খাগায় নমঃ। ছোটবেলায় এই দোল টোলের সময় দেশে যেতাম। আমার ছোট ঠাকুরদা আমাদের যত রাজ্যের গাঁজাখুরি গল্প বলতেন, সেই সব একবার শুনলে আর ভোলা যায় না। একদিন বললেন, দেখ, এই যে আমাদের গোষ্ঠীর ধন দৌলত দেখে গাঁ শুদ্ধ লোকের চোখ টাটায়, এ কি আর একদিনে হয়েছিল ভেবেছিস, নাকি চিরকাল এমনটি ছিল? বুঝলি, এসব লেখাপড়া শিখে সারা জীবন খেটে খুঁটেও কেউ করে দিয়ে যায়নি, বা লটারিতেও জেতেনি, কি শ্বশুরের কাছ থেকেও পায়নি। মাটি খুঁড়তে খুঁড়তেও কেউ ঘরা ঘরা সোনা পায়নি। চুরিও করেনি, ডাকাতিও করেনি। তবে হলো কি করে? আরে ও সব করে কি আর সত্যি সত্যি ভাগ্য ফেরে? এই আমাকেই দেখ না, তিনটি বার ম্যাট্রিক ফেল করে সেই নাগাদ দিব্যি বাড়িতে বসে আছি। কিন্তু তাই বলে কি আর আমি তোদের কারুর চাইতে মন্দ, নাকি তোদের চাইতে কম খাই? তোরাই বল না। এই দেখ, এরকম হীরের আংটি কখনো দেখেছিস? এটার দাম কমসে কম 1,000 টাকা। কখনো ভেবেছিস এত সব হলো কোত্থেকে? এই যে দুবেলা তাল তাল মাছ, মাংস, দই, ক্ষীর তোরা 5 জনা ওড়াচ্ছিস, তাই বা আসে কোত্থেকে? জানিস, এই সমস্তরই একমাত্র কারণ হলো গিয়ে একটা এই এত বড় পালক, কালো পালক। শুনে তো আমরা হাঁ। ছোট ঠাকুরদা আরও বললেন, হ্যাঁ, একটা কালো পালক ছাড়া আর কিছুই নয়। ওটিকে তোরা না দেখে থাকতে পারিস, কি বা দেখেছিস দুনিয়াতে? ভূত পর্যন্ত দেখিসনি। তবে ওটি কর্পূর টপ্পূর দিয়ে লাল শালুতে মোড়া হয়ে একটি চন্দন কাঠের বাক্সে করে আমার ঠাকুরমার লোহার সিন্দুকে পোড়া আছে। তোদের মতো আকাট মুখুদের কি বা বলবো। তবে শোন ব্যাপারটা গোড়া থেকে। আমার ঠাকুরদা ভারী চালাক, চতুর, কায়দা দুরস্থ মানুষ ছিলেন। ক্যায়সা তার চুলের টেরি বাগাবার ঢং, ক্যায়সা কোঁচানো মলমলের ধুতি, গিলে করা পাঞ্জাবি, কানের পিছনে তুলোর পুঁটলি করে আতর গোঁজা, সেসব একবার দেখলেই লোকের তাক লেগে যেত। তার ওপর আবার লোককে খুশি করতে তাঁর জোড়া ছিল না। বুঝতেই পারছিস, এই সব কারণে এখানকার যিনি রাজা ছিলেন, তার সঙ্গে ঠাকুরদার ভারী দহরম মহরম ছিল। সেই জন্য রাজসভাতেও তাঁর বেজায় খাতির, আর তাই দেখে 5 জনার হিংসে। একদিন সকালে স্নান সেরে সেজে গুজে ঠাকুরদা রান্নাঘরের পাশের ওই গন্ধরাজ গাছটি, ওটির কি কম বয়স ভেবেছিস? ওই গাছটা থেকে 2টো ফুল পেড়ে নিয়ে রাজসভায় গিয়ে হাজির হতেন, আর সটাং গিয়ে রাজার কানে কানে কি যে বলতেন তার ঠিকানা নেই। ব্যাস,
রাজাও আহ্লাদে আটখানা হয়ে হাতের কাছে যা পেতেন, শাল, দোশালা, শিরোপা, জামা, জুতো সব তাকে উপহার দিয়ে বসে থাকতেন। এমনকি শেষটা এমনই অবস্থা দাঁড়ালো যে দূর থেকে তাকে সভায় ঢুকতে দেখেই সভাসদ যত উজির নাজিরেরা যে যার গয়নাগাটি, জুতো, পাগড়ি লুকিয়ে ফেলতেন। এমনি সব ছোট মন ছিল। নিশ্চয়ই বুঝতে পারছিস, এরা কেউই ঠাকুরদা বেচারিকে সুনজরে দেখতেন না। সত্যি কথা বলতে কি, সবাই তাঁর উপর হাড়ে চটা ছিলেন। এমনকি একা পেলে তাঁকে খোসামুদে বলে অপমান করতেও ছাড়তেন না। অবশ্যই তাতে আমার ঠাকুরদার কাঁচকলাও এসে যেত না। তিনি দিব্যি আদরে গোবরে রাজার কাছে দিন কাটাতেন। এখন মুশকিল হলো, যে মানুষ কখনো একভাবে চিরদিন কাটাতে পারে না, তোরাই কি আর সারাটা জীবন ওই রকম কাজকর্ম না করে পরের ঘাড়ে দিব্যি চেপে কাটাতে পারবি ভেবেছিস? ঠাকুরদা বেচারি খাসা নিশ্চিন্তে রাজসভায় মৌরুষি পাট্টা গেড়ে জেঁকে বসেছেন। রাজবাড়ি থেকে রোজ তাঁর জন্য কলসি কলসি দুধ, ঘি, ভাঁড় ভাঁড় দই, ক্ষীর, ধামা ধামা চাল গলা, থোক থোক নতুন গরদ, তোড়া তোড়া মোহর যায়। তাঁর আবার ভাবনা কিসের? এমনি সময়ে হঠাৎ একদিন কোত্থেকে এক ছোকরা কবি, বলা নেই কওয়া নেই, একেবারে রাজসভায় এসে হাজির। কেউ তাকে কোশমেন কালেও চোখে দেখেনি, নাম পর্যন্ত শুনেনি, কিন্তু যেমনই তার রূপ তেমনই তার খোসামুদে স্বভাব। দুদিনের মধ্যে রাজ্য শুদ্ধ রাজসভাকে একেবারে হাতের মুঠোয় এনে ফেলল। কি আর বলবো তোদের। তার ওপর তার খাসা গানের গলা ছিল, আর কত যে ছল চাতুরি জানত। যখন তখন যেমন তেমন করে দুটো ছড়া গেঁথে নিয়ে গুবগুবাগুব না বাজিয়ে বাউলদের মতো করে এমনি নেচে কুঁদে দিত যে সভা শুদ্ধ সবাই একেবারে গোলে জল। ওদিকে ঠাকুরদা পড়ে গেলেন মহা মুশকিলে। রাজা আর তাঁর দিকে ফিরেও তাকান না। রাজবাড়ি থেকে রসদের লাইনও বন্ধ। এমনিতেই রাজ্যের লোককে চটিয়ে রেখেছেন। আর বছরের পর বছর বসে বসে এমনই কুঁড়ে হয়ে গিয়েছেন যে দিব্যি একটি নাহা পাতিয়াও বাগিয়ে ফেলেছেন। অন্য জায়গায় কাজকর্মের জন্য যে একটু চেষ্টা চরিস্থির করবেন তারও জো নেই। অথচ মনে মনে বেশ বুঝছেন এখানকার পাট উঠল। ওই ছোকরার সঙ্গে পেরে ওঠা শুধু তার কেন, তার 14 পুরুষের কারও কম্য নয়। আস্তে আস্তে ঠাকুরদার জীবন থেকে সুখ শান্তি বিদায় নিল। এই তোরা যে বড় হাসছিস, নিজের অতিবৃদ্ধ ঠাকুরদার দুর্গতির কথা শুনলে তোদের হাসি পায়? আরও শোন তবে। মানুষের অবস্থা মন্দ হলে যেমন হয়, ভোর না হতেই গয়লা রে, মুদি রে, তাঁতি রে, নাপিত রে, ধোপা রে, যে যেখানে ছিল সব টাকা দাও টাকা দাও টাকা দাও করে সারি সারি হাত পেতে দাঁড়িয়ে যেতে লাগলো। ওদিকে দিনে দিনে অভাবে অনটনে ঠাকুমার মেজাজও এমনই খিঁচড়ে যেতে লাগলো যে বাড়িতে টিকাও দায় হয়ে উঠল। শেষ পর্যন্ত একদিন গভীর রাতে ঠাকুরদা বাড়ি ছাড়তে বাধ্য হলেন।
গভীর রাতে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে এই গ্রামের বাইরে মাঠের মাঝখানে যে ভুতুড়ে বট গাছ ছিল, সোজা তার কাছে গিয়ে উপস্থিত। সেই বট গাছের তলায় দিনের বেলাতেও লোকে ছায়া মারাতে ভয় পেত। এদিক ওদিক তাকাচ্ছিস কি বল দেখিনি? সে গাছ কোন কালে মরে ঝরে চালাকাঠ হয়ে গেছে। এখন চুপ করে শোন তো। সেই গাছতলাতে না গিয়ে এক হাঁড়ি শুটকি মাছ নিবেদন করে দিয়ে ঠাকুরদা ধর্ণা দিয়ে পড়ে থাকলেন। একটা যা হয় ব্যবস্থা না হওয়া পর্যন্ত উঠবেন না। পড়ে আছেন তো পড়েই আছেন। প্যাঁচা ট্যাঁচা ডাকছে, কিসের একটা সোঁদা সোঁদা গন্ধ নাকে আসছে, কি সব সরসর করে পায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, কার যেন ফিস ফিস করে কথা বলছে চাপা গলায়। কিন্তু ঠাকুরদা নড়েনও না, চড়েনও না। হয়তো বা একটু তন্দ্রা মতো এসে থাকবে। হঠাৎ মনে হলো কে যেন বলছে, ওঠ বেটা, বাড়ি যা, যা যা বাড়ি যা। আর তোর কোনো চিন্তা নেই, ওঠ বলছি, কেটে পড় দিকিনি। কি ঝালা, ভাগ বলছি। ঠাকুরদাও তখনই আর কাল বিলম্ব না করে উঠে পড়ে বাড়ি মুখ হাঁটা দিলেন। আর কি আশ্চর্য ব্যাপার, একেবারে দোরগোড়ায় এসে দেখেন পায়ের কাছে কি একটা লম্বাটে জিনিস চাঁদের আলোতে চকচক করছে। তুলে নিয়ে অবাক হয়েছে দেখেন কুচকুচে কালো একটি পালক, তার মাঝখানে একটা চওড়া সাদা ডোরাকাটা, মুখের দিকটা একটু ছুঁচলো মতো, একটু ছেঁটে নিলেই খাসা এক খাগের কলম হয়ে যাবে। কলমটা হাতে নিয়েই হাতের আঙুলগুলো ঠাকুরদার কেমন যেন চিরবির করে উঠল। ঠাকুরদা আর থাকতে না পেরে দিদিমার আলতার শিশি আর ধোপার হিসাবের খাতা নিয়ে অনবরত লিখে যেতে লাগলেন। সেই অদ্ভুত কলমটি তোরা বিশ্বাস করিস আর নাই করিস, অনবরত কি যে সব মাথামুন্ডু লিখে যেতে লাগলো, পড়ে তো ঠাকুরদার নিজেরই চুল খাড়া হয়ে উঠল। এই অবধি শুনে আমরা সবাই ব্যস্ত হয়ে বললাম, কেন কেন চুলদাড়ি খাড়া হয়ে যাবে কেন? আরে সে যে গিয়ে দাঁড়ালো গিয়ে একটা ভূতের গল্প, যা পড়লে গায়ের রক্ত হিম হয়ে যায়। আমার ঠাকুরদা নিজের লেখা নিজে পড়ে প্রথমটা থ মেরে গেলেন, পরে বুঝলেন ধর্ণা দেওয়ার ফল ধরেছে। সারাদিন বসে বসে গল্পটা মুখস্থ করে ফেললেন। তারপর সন্ধ্যা লাগতে সেজে গুজে গিয়ে রাজসভায় হাজির হলেন। দেখেন গিয়ে সেই ব্যাটা হাত পা নেড়ে দাঁত বার করে গান ধরেছে, আর লোকগুলো সব হাঁ করে তাই শুনছে আর বাহবা দিচ্ছে। ঠাকুরদা সভায় ঢুকতেই সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া এসে ঝাড় লণ্ঠনটার অনেকগুলো আলো নিভিয়ে দিল। গানও তক্ষুনি থেমে গেল। সভাও থমথমে চুপচাপ হয়ে গেল। আর ঠাকুরদা তখনই রাজার সামনে এসে সিংহাসনের সিঁড়ির ধাপে বসে নিচু গলায় ভূতের গল্প শুরু করলেন। দেখতে দেখতে সভাসদরা যে যার আসন ছেড়ে ঠাকুরদাকে ঘিরে বসল। কবি ছোকরা তো 5 জনকে সরিয়ে দিয়ে সবচেয়ে কাছে এসে ঘেঁষে বসল। ঠাকুরদা অর্ধেকটা বলে থেমে গেলেন। কবি ব্যাকুল হয়ে বললেন, তারপর? রাজা বললেন, তারপর? সভাসদ সকলে বলল, তারপর? গল্প শেষ করে ঠাকুরদা হাত জোর করে বললেন, মহারাজ এবার আমায় বিদায় দিন।
এখানে খেতে পাই নে, ভিন গায়ে দেখি চেষ্টা করে। রাজা কিছু বলার আগেই কবি বললে, না না, সে কি, তাহলে আমাদের ভূতের গল্প কে বলবে? এই নাও, আমার মানি ব্যাগটা নাও। দেখতে দেখতে সভার লোকেরা ভিড় করে যে যা পারে ঠাকুরদার হাতে গুঁজে দিতে লাগলো। ঠাকুরদা সেসব চাদরে বেঁধে বাড়ি গিয়ে সকালবেলায় সব ধার টার শোধ করে দিলেন। তারপর আবার যে খাগের কলম হাতে দিয়েছেন কি দেননি, আবার আঙুল চিরবির করে আবার সেই রকম লেখা বেরোতে লাগলো। এমনি করে ৩৬৫ দিনে ঠাকুরদা ৩৬৫টা ভূতের গল্প লিখে ফেললেন। আর ঘরের মধ্যে টাকার পাহাড় জমিয়ে ফেলেছেন ততদিনে। তাই দিয়েই তো বাড়ি ঘর জমি জমা গরু বাছুর ক্ষেত খামার সব হয়েছিল। তাই থেকেই তো তোরা সব দিব্যি মজা লুটছিস। আমরা বললাম, তারপর উনি থেমে গেলেন কেন, মরে গেলেন নাকি? ছোট ঠাকুরদা বিরক্ত হয়ে বললেন, মোটেই মরেননি। তোরা বললেই ওকে মরে যেতে হবে নাকি? মরেন টরেননি। তবে ১ বছর বাদে একদিন পুরনো পুকুরে স্নান করতে গিয়ে দেখেন এই মোটা একটা কালো পাতিহাঁস চান সেরে পাড়ে উঠে পালক সাফ করছে, আর ঠোঁটের খোঁচা খেয়ে এত বড় বড় কালো পালক চারিদিকে ছড়িয়ে পড়ছে। এইবার প্রত্যেকটা কালো পালকের মাঝে একটা করে চওড়া দাগ, আর মুখটা কেমন একটু ছুঁচলো ধরনের। একটু ছেটে নিলেই খাসা খাগের কলম হবে। তাই দেখে ঠাকুরদা ঘরে গিয়ে সিন্দুক থেকে নিজের খাগের কলমটা নিয়ে এসে মিলিয়ে দেখলেন হুবহু একেবারে বেমালুম মিলে গেল। এমনই মিলে গেল যে কোনটা নিজের পালক তা একদম বুঝতেই পারলেন না। এক ফোঁটা লাল আলতাও তাতে লেগেছিল না, এমনই ঝকঝকে করে পরিষ্কার করা। ব্যাস, গল্প লেখা বন্ধ হলো। ঠাকুরদাও পেন্সিল নিলেন, কিন্তু ততদিনে তার অবস্থাও ফিরে গেছে, চিন্তাও ঘুচে গেছে। শেষ বয়সটা দিব্যি আরামেই কাটল। ওই গল্পগুলোর কতক কতক হারিয়ে গেছে, কিন্তু ধোপার খাতায় লেখা প্রথম 50টি গল্প আমার কাছে আছে। আমার কথা মতো যদি চলিস তাহলে মাঝে মাঝে একটা আধটা গল্প তোদের শোনাতে পারি। ছোট ঠাকুরদা খুশি হয়ে মারা যাবার আগে ওই খাতাটি আমার হাতে দিয়ে গেছেন। তোমরা যদি আমার কথা মতো ভালো হয়ে চলো তাহলে মাঝে মাঝে তোমাদেরও একটা করে গল্প শোনাতে পারি। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের এই ছোট গল্পটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে এরকম আরও অনেক গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচের বারে আমার চ্যানেলের নাম যেখানে দেওয়া আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোম পেজে পাবেন প্লেলিস্ট, আর প্লেলিস্টে থরে থরে নানা রকমের গল্প রয়েছে সাজানো। আরেকটি অনুরোধ, যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সমৃদ্ধ হবার সুযোগ দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।